বৃহস্পতিবার নিউ ইয়র্কের মেয়র পদে শপথ নিলেন জোহরান মামদানি। আর সেই শপথের মঞ্চে দাঁড়িয়েই একেবারে বিচ্ছিন্নতাবাদী সুর তার গলায়। তিনি সমর্থন জানালেন ভারতের বিচ্ছিন্নতাবাদী ছাত্র নেতা উমর খালিদকে। এর আগেও একাধিকবার ঘুরিয়ে ফিরিয়ে নানাভাবে তিনি ভারতের বিরোধিতা করেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নানা উল্টোপাল্টা ভাষায় কথা বলেছেন। আসলে কি চাইছে এই জোহরান মামদানির মতো লোকজন? কেনই বা ভারত বিরোধিতার সুর তাদের গলায়? কেনই বা উমর খালিদ জেলে রয়েছেন? সবটা জানবো আজকে, শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। নমস্কার, আমি স্বাতী, মাধ্যম ইউটিউব চ্যানেলের আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আমি যেমনটা শুরু করেছিলাম, মাস কয়েক আগেই মেয়র পদে জিতেছিলেন জোহরান মামদানি নিউ ইয়র্কে। আর তারপর বছরের শুরুতেই শপথ নিলেন তিনি। আর শপথ গ্রহণের দিনই কার্যত একেবারে ভারত বিরোধিতার সুর শোনা গেল তার গলায়। তিনি উমর খালিদকে নিয়ে অনেক কথা লিখলেন, একেবারে যাকে বলে কেঁদে ভাসিয়ে ফেললেন। আসলে উমর খালিদকে নিয়ে জোহরান মামদানির এই কুমিরের কান্না, মঞ্চে দাঁড়িয়ে বড় বড় কথা বলা কিন্তু একদিনের বিষয় নয়। এর পিছনে একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে। আর ব্যাকগ্রাউন্ডটা যখন আপনাদের বলবো তখন আপনারা বুঝতে পারবেন ঠিক কিভাবে ভারত বিরোধিতার ঘোট পাকাচ্ছে এই জোহরান মামদানির মতো লোকজন। শুনুন সবটা। 2020 সালে দিল্লিতে দাঙ্গায় জড়িত থাকার কারণে জেলে যেতে হয় এই উমর খালিদকে। তারপর থেকে তিনি আন্ডার ট্রায়ালে রয়েছেন। তার বিরুদ্ধে ইউএপিএ অ্যাক্ট বা দেশদ্রোহিতার অ্যাক্ট লাগু হয়েছিল। একটি মামলায় তিনি জামিনও পেয়ে গিয়েছেন ইতিমধ্যে, কিন্তু আর একটি মামলা যেটা তার নামে রয়েছে সেখানে জামিন না হওয়ার কারণে এখনো পর্যন্ত তাকে জেলে কাটাতে হচ্ছে। পুরো বিষয়টাই রয়েছে ভারতের আদালতে বিচারাধীন। কিন্তু ভারতীয় বিচার ব্যবস্থার উপর তো আস্থা নেই, বিশ্বাস নেই উমর খালিদের মা বাবার। তারা তো ভারত বিরোধিতা করতে ব্যস্ত। আর সেই জন্যই ছেলের জন্য বিচার চাইতে তারা ছুটে গিয়েছিলেন নিউ ইয়র্কে মাস কয়েক আগে। সেখানে গিয়ে উমরের মা বাবা দেখা করেছিলেন জোহরান মামদানির সঙ্গে। শুধু জোহরান মামদানির সঙ্গেই নয়, একাধিক রাজনীতিবিদের সঙ্গে তারা দেখা করেন। দীর্ঘ সময় সেখানে তারা কাটান এবং বিভিন্ন মিটিং তারা করেছিলেন। সেই সময় জেলবন্দি ছাত্র নেতাকে নিজে হাতে লেখা একটা চিঠিও দিয়েছিলেন এই জোহরান মামদানি। চিঠির বক্তব্য ছিল যে তোমার কথা আমরা খুব ভাবি, তুমি ভালো থেকো। এই চিঠির বিষয়টি প্রকাশ্যে এনেছেন তার বাঙালি প্রেমিকা বনজ্যোৎস্না লাহিড়ী। মামদানির এই চিঠি প্রকাশ্যে আসার পরই জানা গিয়েছে সেখানকার কংগ্রেস এবং সেনেটের 8 জন সদস্য চিঠি লিখেছেন আমেরিকায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত বিনয় কোত্রাকে। তাদের বক্তব্য, উমর খালিদকে দ্রুত মুক্তি দিতে হবে। তার শুনানি প্রক্রিয়া ভালোভাবে তাড়াতাড়ি সম্পন্ন করে যতদিন না তাকে দোষী সাব্যস্ত করা হচ্ছে ততদিন তাকে জামিনে মুক্তি দিতে হবে। দেখুন, বাইরের শক্তি দিয়ে ভারতের উপর এই যে চাপ দেওয়ার চেষ্টা চলছে, এই যে নোংরা খেলা চলছে, সেটা ভারত কিভাবে নেবে, তার জবাব কি দেবে সেটা সময় বলবে। কিন্তু তার আগে আসুন আমরা জেনে নিই এই উমর খালিদের সম্পর্কে। কে এই উমর খালিদ, কি বা তার পরিচয়? আচ্ছা, এই যে উমর খালিদকে নিয়ে এত নাচানাচি, এত লেখালেখি ব্লগাররা লিখছেন, জোহরান মামদানি বলছেন, তারা একবারও কি ভেবে দেখেছেন কেন উমর খালিদ জেলে রয়েছে? আমি, আপনি, ভারতবর্ষের আরো 100 কোটির বেশি মানুষ যারা এই মুহূর্তে স্বাধীনভাবে জীবনযাপন করছেন, কই তাদের তো কখনো পুলিশের হাজরা দিতে হয়নি, জেলে যেতে হয়নি বা দীর্ঘদিন হাজতবাস করতে হয়নি। কেন উমর খালিদকে করতে হচ্ছে? এর উত্তরটা লুকিয়ে রয়েছে আরো এক প্রজন্ম পিছনে। উমর খালিদ কেন রাষ্ট্রদ্রোহী? তার উত্তর খুঁজে পাওয়া যাবে তার বাবার ইতিহাস ঘাঁটলে। উমর খালিদের বাবা সৈয়দ কাসিম রাসুল ইলিয়াস একজন রাষ্ট্রবিরোধী রাজনীতিবিদ। তিনি 1980-র দশকে সিমির অ্যাক্টিভ মেম্বার ছিলেন। এই সিমির কাজকর্ম কি ছিল জানেন? এই সিমি মূলত ইসলামিক স্কলার স্টুডেন্টদেরকে নিয়ে একেবারে রাষ্ট্রদ্রোহিতার হাত পাকাতো। দেশের বিরুদ্ধে স্লোগান দেওয়া থেকে শুরু করে রাষ্ট্রদ্রোহিতার বিরুদ্ধে নানা রকম ষড়যন্ত্র করা, এই সমস্ত কিছুই করত সিমির সদস্যরা। যদিও পরবর্তীকালে উমর খালিদের বাবা জানান তিনি এই সিমির সদস্যপদ ত্যাগ করেন 1985-র মাঝামাঝি সময়। আর পরবর্তীতে 2001 সালে সিমিকে ব্যান করে দেয় ভারত বিভিন্ন জঙ্গি কার্যকলাপের কারণে। এহেন সিমির সদস্য ছিলেন তার বাবা। যদিও তার বক্তব্য, আমি যেটা বললাম যে 1985 সালের মাঝামাঝি নাকি তিনি ছেড়ে দিয়েছিলেন, কিন্তু এই বক্তব্য কতটা সঠিক সেটা নিয়ে এখনো প্রশ্ন রয়েছে। তবে বাবার দেখানো পথেই যে এগিয়ে গিয়েছে ছেলে উমর খালিদ তা নিয়ে কোনো সন্দেহ নেই। জেএনইউতে পড়াকালীনই দেশ বিরোধিতায় হাত পাকায় সে। বিভিন্ন সময় প্রতিবাদের নামে, মিছিলের নাম করে রাষ্ট্রবিরোধী স্লোগান দেওয়া, ভারত তেরে টুকরে হোঙ্গে, ভারত সে মাঙ্গে আজাদি ইত্যাদি ইত্যাদি বহু স্লোগান, বহু অসভ্যতামি করেছে উমর খালিদ। টুকরে গ্যাংয়ের সক্রিয় সদস্য ছিল সে। দেখুন তার ভিডিওর কয়েক ঝলক।
তারপর সিএ বিরোধিতার নাম করে দিল্লিতে 2020 সালে দাঙ্গার ভয়ঙ্কর উস্কানি দিয়েছিল উমর খালিদ এবং তার লোকজন, আর যে কারণেই আজকে জেলে বন্দী রয়েছেন এই উমর খালিদ। যদিও সম্প্রতি বোধহয় বোনের বিয়ের জন্য প্যারোলে কিছুদিন মুক্তিও পেয়েছিলেন তিনি। কাজেই যারা বলছে উমর খালিদের সঙ্গে নাকি সঠিক বিচার হচ্ছে না, উমর খালিদকে নাকি জেলবন্দি করে রাখা হয়েছে, তারা একেবারেই ভুল বলছেন। এই রাষ্ট্রদ্রোহিতার কারণেই কিন্তু উমর খালিদকে জেলে যেতে হয়েছিল। আর এই মামদানি উমর খালিদকে সমর্থন করে সরাসরি ভারত বিরোধিতাকেই সমর্থন করলেন, যার অর্থ দাঁড়ায় জোহরান মামদানিও ভারত বিরোধিতার পথই বেছে নিলেন। তবে আপনাদের আরো একটা তথ্য দিই, এই জোহরান মামদানি শুধু ভারত বিরোধী নন, তিনি কিন্তু জঙ্গিদেরও সমর্থক। কি চমকে উঠলেন? বর্তমানে তিনি নিউ ইয়র্কের চিফ লিগাল অ্যাডভাইজার হিসেবে কাকে নিয়োগ দিয়েছেন জানেন? আল কায়েদা জঙ্গি গোষ্ঠীর সমর্থক আইনজীবী রামজি কাসেমকে নিউ ইয়র্কের চিফ লিগাল অ্যাডভাইজার বানিয়েছেন মামদানি। বোঝাই যাচ্ছে নিউ ইয়র্কবাসীর কপালে অনেক দুর্ভোগ রয়েছে আগামী দিনে। আর এটাও সত্যি যে নিউ ইয়র্কের লোকজন বা আমেরিকার লোকজন ইতিহাস থেকে তাদের ভুল থেকে কোনো শিক্ষা নেয়নি। 2001 সালের 11ই সেপ্টেম্বর নিউ ইয়র্কের বুকে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে হয়েছিল সব থেকে বড় জঙ্গি হামলা। লাদেনের মাস্টার মাইন্ডে আল কায়েদা সেখানে হামলা চালায় এবং সরকারি হিসেবে প্রায় 2900 লোকের প্রাণ গিয়েছিল। তারপরেও সেখান থেকে শিক্ষা নেয়নি আমেরিকা। বারবার জঙ্গি সমর্থনকারী দেশ পাকিস্তান সহ অন্যান্য যারা রাষ্ট্র রয়েছে যারা জঙ্গিবাদকে সমর্থন করে তাদের ফান্ড দিয়ে গেছে আমেরিকা, তাদেরকে কালো তালিকাভুক্ত করেনি। আজ পর্যন্ত পাকিস্তান কিন্তু কালো তালিকাভুক্ত নয় আমেরিকার নিরিখে। কিছুদিন আগেও আইএমএফ এর মোটা ফান্ড পেয়েছে পাকিস্তান। আর এবার আমেরিকার নিউ ইয়র্ক এমন এক মেয়রকে পেলেন যিনি সরাসরি জঙ্গিবাদকে সমর্থন করছেন। আমি এটা বললে হয়তো কাকতালীয় হতে পারে বা খুব অদ্ভুত লাগতে পারে, আমি এই জোহরান মামদানির সঙ্গে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর অনেক মিল পেয়েছি। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মুখে সর্বধর্মের কথা বলেন, কিন্তু কার্যক্ষেত্রে দেখা যায় তিনি কেবলমাত্র মুসলিম তোষণ করেন। তিনি পাকিস্তানের সুরে সুর মিলিয়ে অপারেশন সিন্দুরের প্রমাণ চান। পাকিস্তান বাংলাদেশে বহু সমর্থক রয়েছে, বহু অনুগামী রয়েছে তার। আর সব থেকে বড় উদাহরণ, তিনি সিমির একজন সদস্যকে রাজ্যসভায় পাঠিয়েছিলেন। 2014 সালে তৃণমূল সরকার আহমেদ হাসান ইমরানকে রাজ্যসভায় পাঠিয়েছিল তাদের টিকিটে। এই ইমরান ছিল সিমির সক্রিয় সদস্য। তাহলেই বুঝতে পারছেন একই সুতোয় গাঁথা রয়েছে নিউ ইয়র্ক থেকে পশ্চিমবঙ্গ। আর উমর খালিদের প্রেমিকা বনজোৎস্না লাহিড়ী, তিনিও তো কলকাতারই মানুষ, তিনিও বাঙালি। কাশ্মীর ফাইলস সিনেমা সে ডায়লগটা মনে আছে? সরকার চাহে কিসি কা ভি হো, সিস্টেম তো হামারা হি রহেগা। দেখুন, বামপন্থীরা হয়তো ভোট বাক্সে এখন আর অতটা প্রাসঙ্গিক নেই, কিন্তু ওরা বিভিন্ন প্রাতিষ্ঠানিক স্তরে এখনো পর্যন্ত রাজনীতিকে নিয়ন্ত্রণ করছে। ওটা বিশ্বজুড়ে, ভারতবর্ষ তো বটেই, ওটা বিশ্বজুড়ে বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানের মাথায় বসে রয়েছে এই সমস্ত বামপন্থী বিচ্ছিন্নতাবাদী মানসিকতার লোকজন। আর এরাই খুব সূক্ষ্মভাবে নিয়ন্ত্রণ করছে সমস্ত রাজনীতিকে। এরা কখনো সেকুলারিজমের নাম ধরে আসে, কখনো আবার জোহরান মামদানির মতো মুখোশ পরে আসে, কখনো আবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়ে তাদের নিজেদের মতো ইচ্ছে মতো এজেন্ডা পূরণ করিয়ে নেয়। কাজেই যদি এদের ধ্বংস করতে হয়, সবার আগেই বাম ইকোসিস্টেমকে ধ্বংস করে দিতে হবে। আর যদি সেটা পারা না যায়, তাহলে সমগ্র বিশ্বের জন্য সামনে সমূহ বিপদ অপেক্ষা করছে। তাই এই বাম ইকোসিস্টেম নষ্ট করাই আমাদের প্রধান এবং প্রথম লক্ষ্য হওয়া উচিত। আপনাদের কি মনে হয়, জোহরান মামদানি নিউ ইয়র্কে মেয়র হওয়ার পর নিউ ইয়র্কের ভালো দিন আসতে চলেছে, নাকি নিউ ইয়র্ককে আরো খারাপ কিছু দেখতে হবে? জানান আমাদের কমেন্ট করে। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম। भारत की आत्मा बसती है गांवों में और इन गांवों की शान है हमारा जनजातीय समाज। प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी और मुख्यमंत्री श्री मोहन यादव जी के नेतृत्व में मध्य प्रदेश सरकार ने लिया है संकल्प सबका साथ, सबका विकास और सबका विश्वास। धरती आबा जनजातीय ग्राम उत्कर्ष अभियान ने जनजातीय अंचलों में विकास की गंगा बहाई है। प्रधानमंत्री जनमन योजना अंतर्गत ग्रामीण आवास, सड़कें, शिक्षा और बिजली सब कुछ तेजी से पहुंच रहा है गांव-गांव। 21 जिलों में 66 मोबाइल मेडिकल यूनिट से स्वास्थ्य सेवाएं अब पहुंच रही हैं दूरस्थ अंचलों तक।
जनजातीय मेहनतकश भाइयों बहनों को मिला है उनके श्रम का उचित सम्मान। 30 लाख तेंदुपत्ता संग्राहकों को 115 करोड़ रुपए की बोनस राशि और मानदेय 3000 से बढ़ाकर 4000 रुपए प्रति बोरा। ये है गरीब कल्याण और सम्मानजनक जीवन की नई दिशा। नए भारत का सपना तभी पूरा होगा जब युवा सशक्त होंगे। इसलिए यूपीएससी, पीएससी, गेट, नीट, जेईई और क्लैट जैसी प्रतियोगी परीक्षाओं के लिए दी जा रही है निशुल्क कोचिंग। आकांक्षा योजना और विदेश अध्ययन छात्रवृत्ति ने हजारों सपनों को दिया है नई उड़ान। प्रदेश में स्थापित 126 बंधन केंद्रों से 30,000 से अधिक जनजातीय युवाओं को मिला है रोजगार। देश का पहला ट्राइबल हॉस्टल हो या सेना और पुलिस सेवाओं में भर्ती के लिए विशेष प्रशिक्षण, सरकार हर मोर्चे पर जनजातीय युवाओं को बना रही है आत्मनिर्भर। माननीय प्रधानमंत्री नरेंद्र मोदी जी के आदिवासी गौरव के संकल्प और मुख्यमंत्री मोहन यादव जी के अथक प्रयासों से आज मध्य प्रदेश का जनजातीय समाज शिक्षा, स्वास्थ्य, रोजगार और सांस्कृतिक संरक्षण हर क्षेत्र में आगे बढ़ रहा है। मध्य प्रदेश सरकार का विश्वास है, जब जनजातीय समाज आगे बढ़ेगा तभी प्रदेश और देश आत्मनिर्भर भारत के सपने को साकार करेगा। सबके साथ सबका विकास, यही है आत्मनिर्भर मध्य प्रदेश का संकल्प।